আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ বাসস্থানে নিরাপদে আছো। আমরা জানো আমাদের বিদ্যালয় থেকে অনলাইনে ক্লাস নেওয়া শুরু হয়েছে। আশা করছি তোমরা সবাই সেই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখছো এবং তোমাদের যার যা যা সমস্যা কমেন্টসে আমাদের জানাচ্ছ। আমি আজকে তোমাদের জন্য নবম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে এসেছি। আশা করি আমাদের নবম শ্রেণীতে যে যে শিক্ষার্থীগুলো বিজ্ঞান বিভাগ নিয়েছো তারা তেমনভাবে তাদের গ্রুপ ক্লাসগুলো করার সুযোগ পাওনি, হঠাৎ করে বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার কারণে। সেই জন্য নবম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমত, জীববিজ্ঞান আমাদের অনেক প্রাচীন একটি বিজ্ঞান। জীববিজ্ঞান পড়তে খুবই মজার একটা বিষয়, যেটা তোমার সম্পর্কে জানবে, তোমার আশেপাশে যে প্রাণীগুলো আছে সেগুলো সম্পর্কে তুমি জীববিজ্ঞানে জানতে পারো। তোমার নিজের দেহের ভিতরে কি কি কাজ হচ্ছে, কিভাবে তোমার খাদ্যটা পরিপাক হচ্ছে, খাদ্য গলাধকরণ হচ্ছে, পরিপাক হচ্ছে, তুমি কিভাবে খাবার থেকে শক্তি পাও, এই সকল তোমার নিজের সম্পর্কিত সেই বিজ্ঞানটা, আশপাশ প্রাণী সম্বন্ধিত সেই বিজ্ঞানটা তুমি জীববিজ্ঞানে পেয়ে থাকবে। আজকে আমরা জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ নিয়ে আলোচনা করব। জীববিজ্ঞান শব্দটা এসেছে গ্রিক দুটি শব্দ থেকে। একটা হচ্ছে বায়োস অর্থাৎ জীবন এবং লগোস অর্থ জ্ঞান। কারণ জীববিজ্ঞানের ইংরেজি শব্দ হচ্ছে বায়োলজি, যার বায়োস প্রথম শব্দটির অর্থ হচ্ছে জীবন এবং লগোস শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান, অর্থাৎ আমাদের জীবন সম্পর্কিত যে জ্ঞান সেটাই হচ্ছে জীববিজ্ঞান। আর এই জীববিজ্ঞানের বইয়ের প্রথম অধ্যায় জীবন পাঠ। আমাদের আগে ধরা হতো যে পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণী, সকল জীববিজ্ঞানের ভিতরে উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে আলোচনা করা হতো। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা বিভিন্ন আমাদের দেহের মধ্যে অবস্থিত কোষের কার্যাবলী, ডিএনএ, আরএনএ সকল কিছু বিচার বিশ্লেষণ করে এই জীববিজ্ঞানের ভিতরে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানকে আরো বিস্তরভাবে আলোচনা করেছে। জীববিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, যে সকল শাখায় প্রাণীর বিভিন্ন অংশ সম্পর্কে, বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়। যেমন জীববিজ্ঞানের মূলত দুটি শাখা, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। আমরা ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। ভৌত জীববিজ্ঞান শাখায় বিভিন্ন তথ্য বিষয় আলোচনা করা হয়। ভৌত জীববিজ্ঞানের শাখাগুলোর মধ্যে আছে এক, অঙ্গসংস্থান বিদ্যা, শ্রেণীবিন্যাস বিদ্যা, শারীরবিদ্যা, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা, বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা, এন্ডোক্রাইনোলজি এবং জীবভূগোল। এখন আমরা আসি এই শাখাগুলোর মধ্যে, ভৌত জীববিজ্ঞানের এই অংশগুলোর মধ্যে কি কি বিষয় নিয়ে মূলত আলোচনা করা হয় আমরা সেটা একটু দেখব। আর তোমাদেরকে বলি, এর অভ্যন্তরীণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এই ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এবং কি তোমরা এই যে অঙ্গসংস্থান বিদ্যা, যার ইংরেজি নাম হচ্ছে মরফোলজি, সেই ইংরেজি শব্দটাও তোমরা ভালোভাবে মনে রাখবে যে জীববিজ্ঞানের বিভিন্ন সময়ে প্রশ্নগুলো ইংরেজি কোশ্চেন থেকে করা হয়, ইংরেজি শব্দটা ব্যবহার করে করা হয়। তাই যখনই জীববিজ্ঞান পড়বে তার পাশে বাংলা লেখার পাশাপাশি ছোট করে একটা ইংরেজি শব্দ ব্র্যাকেটে দেওয়া থাকে, ওই বাংলা শব্দটা, সেই ইংরেজি শব্দটা অবশ্যই ভালোভাবে মনে রাখবে, তা তোমাদের পরবর্তীতে অনেক কাজে আসবে। এবার আসো অঙ্গসংস্থান বিদ্যা। অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজিতে মূলত জীবের বাহ্যিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা ওই শাখার আলোচ্য বিষয়। দেহের বাহ্যিক বর্ণনার বিষয়ক, অর্থাৎ দেহের বাইরে তুমি বাহ্যিকভাবে যাই দেখতে পাও সেটা বহি অঙ্গসংস্থান বিদ্যা আলোচনা করা হয়, এবং দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়ক অন্ত অঙ্গসংস্থান বিদ্যায় আলোচনা করা হয়।
বহিঃ অঙ্গসংস্থান বিদ্যাটাকে বলা হয় এক্সটার্নাল মরফোলজি, আর অন্ত অঙ্গসংস্থান বিদ্যাটাকে বলা হয় ইন্টারনাল মরফোলজি। তা এরপর আসো শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস বিদ্যায় জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো এই শাখায় আলোচনা করা হয়। অর্থাৎ এই বিশাল প্রাণী জগৎটা, এই বিশাল জীব জগৎটাকে জানতে অনেক বছর সময় লাগে, কিন্তু বিজ্ঞানীরা আমাদের সুবিধার জন্য, আমরা যাতে স্বল্প পরিশ্রমে স্বল্প সময়ে সমগ্র প্রাণী জগৎটা সম্পর্কে জানতে পারি, সেই জন্য এই বিশাল প্রাণী জগৎটাকে শ্রেণীবিন্যাস করণের মাধ্যমে বিভিন্নভাবে ভাগ করেছে। সেই শ্রেণীবিন্যাস করণটাই এই শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমিতে আলোচনা করা হয়। এরপর আসো শারীরবিদ্যা। শারীরবিদ্যা বা ফিজিওলজি। জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয় এই শাখায় আলোচিত হয়। এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজগুলো এই শাখার আলোচনার বিষয়। অর্থাৎ তোমার দেহে তুমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, এটা হচ্ছে শ্বসন। আর সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে তা হচ্ছে সালোক সংশ্লেষণ, যেটা প্রাণী পারে না, কারণ প্রাণীর দেহে প্লাস্টিক নেই বা ক্লোরোপ্লাস্ট নেই, তাই প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কিন্তু সবুজ উদ্ভিদ তার দেহে প্লাস্টিক, তার কোষের মধ্যে প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট থাকার কারণে নিজের খাদ্য নিজে তৈরি করে, সেই প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ। আবার প্রাণী যে খাবার খায়, খাদ্য বলাধকরণ করে এবং পরবর্তীতে সেই খাদ্যটা তোমার পরিপাকতন্ত্রের মাধ্যমে পরিপাক হয়। অর্থাৎ দেহের অভ্যন্তরীণ যাবতীয় কার্যাবলী সমূহ এই শারীরবিদ্যা বা ফিজিওলজিতে আলোচনা করা হয়। এরপর আসি আমরা হিস্টোলজি। হিস্টোলজি হচ্ছে টিস্যুবিদ্যা, অর্থাৎ জীবদেহের টিস্যু সমূহের গঠন। তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থী, হয়তো টিস্যু কি সেটা নাও জানতে পারো। এই টিস্যু, কলা, কোষ এগুলো সম্পর্কে তোমাদের সামনের ক্লাসগুলোতে আলোচনা করা হবে। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি যে আমরা জানি যে জীবদেহের গঠন এবং সকল কাজের একককে বলা হয় কোষ। অনেকগুলো কোষ যদি একত্রিত হয়ে একটা দল গঠন করে, যে দলটি সকলেই একটা নির্দিষ্ট কাজে নিযুক্ত থাকবে এবং একই স্থান থেকে উৎপত্তি লাভ করবে, সেই কোষ সমষ্টিকে বলা হবে টিস্যু। এই টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী হিস্টোলজিতে আলোচনা করা হয়। এরপর আসি ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। জনন কোষের উৎপত্তি। জনন কোষ বলতে পুরুষের দেহে শুক্রাণু এবং নারী দেহে ডিম্বাণু, এই দুটি কোষটা, শুক্রাণু এবং ডিম্বাণুকে বলা হয় জনন কোষ। জনন কোষটা কিভাবে উৎপত্তি লাভ করে এবং জনন কোষটা নিষিক্ত হয়ে যে জাইগোট গঠন করে, সেই জাইগোটের আলোচনা এবং জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি। জাইগোটটাই হচ্ছে মানব দেহের প্রথম কোষ বা একটা জীব সৃষ্টির সূচনা কোষটাই হচ্ছে জাইগোট। সেই জাইগোট থেকে আস্তে আস্তে ভ্রূণের সৃষ্টি হবে, ভ্রূণের বিকাশ হবে, ভ্রূণের বৃদ্ধি হবে। ধীরে ধীরে ভ্রূণটা বৃদ্ধি হয়ে একটা পূর্ণাঙ্গ মানব শিশুতে বা পূর্ণাঙ্গ জীবে পরিণত হবে। সেই ভ্রূণ সম্পর্কিত আলোচনাগুলো ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজিতে আলোচনা করা হয়। এরপর আসো কোষবিদ্যা। কোষবিদ্যা বা সাইটোলজি। আমরা জানি যে আমাদের এই বিশাল দেহ বা এই জীব দেহ, প্রাণী দেহ, উদ্ভিদ দেহ, সকল কিছুর মূল উপাদান বা সকল কিছুর গঠনের একক হচ্ছে কোষ। একজন পূর্ণপ্রাপ্ত মানুষের দেহে, পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় 6 থেকে 10 লক্ষাধিক কোষ থাকে। সেই কোষসমূহের গঠন, উৎপত্তি, কোষের কার্যাবলী, কোষের ক্রিয়া সকল কিছুই এই কোষবিদ্যা বা সাইটোলজিতে আলোচনা করা হয়। এরপর আসো বংশগতিবিদ্যা। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়। অর্থাৎ ধীরে ধীরে বংশের উৎপত্তি, মানবের সূচনা, সকল কিছুই এই বংশগতিবিদ্যায় আলোচনা করা হয়। এরপর আসো বিবর্তনবিদ্যা। বিবর্তনবিদ্যা বা ইভলিউশন। পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহের আলোচনা এই শাখার
বিষয়। অর্থাৎ পৃথিবীতে কখন থেকে প্রাণের বিকাশ হলো, কখন থেকে মানব সৃষ্টি হলো, কখন থেকে জীব সৃষ্টি হলো, সেই সকল সূচনা বা আলোচনাগুলো এই বিবর্তন বিদ্যায় আলোচনা করা হয়। এবার আসো বাস্তুবিদ্যা বা ইকোলজি। এই শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ আমরা সকলেই পরিবেশের উপর নির্ভরশীল। পরিবেশে যে মাটি, পানি, আলো, বায়ু যা আছে তার সাথে প্রাণীর একটা ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক রয়েছে। এই নিবিড় সম্পর্কটা নিয়ে বাস্তুবিদ্যাতে আলোচনা করা হয়। এরপর আসো এন্ডোক্রাইনোলজি, জীবদেহে হরমোন। হরমোন হচ্ছে একটা নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন এক প্রকার রস। সেই হরমোনটা তোমার দেহের বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। সেই হরমোন সম্পর্কে এন্ডোক্রাইনোলজিতে আলোচনা করা হয়। জীবভূগোল বা বায়োজিওগ্রাফি, এই শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে জীবসমূহ কিভাবে অবস্থান করছে এবং কি তারা তাদের ওই পরিবেশের সাথে কিভাবে টিকে থাকে, নিজেকে মানিয়ে নেয়, সেই অভিযোজন সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়। তাহলে আমরা জীববিজ্ঞানের ফলিত জীববিজ্ঞান শাখার সকলগুলো অংশগুলো সম্পর্কে আমরা বললাম। এগুলো তোমরা ভালোভাবে পড়বে, মনে রাখার চেষ্টা করবে এবং কি তাদের ইংরেজি নামগুলো, এই শাখাগুলোর অভ্যন্তরীণ বিষয়গুলো অবশ্যই ভালোভাবে দেখবে। এরপর আসি আমরা ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞানে প্রথম শাখা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞানে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। জীব পরিসংখ্যান বিদ্যা, দ্বিতীয়টি হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিক্স। জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ পৃথিবীতে কতটি প্রাণী আছে, কত প্রজাতির প্রাণী আছে, কত গণে প্রাণী আছে, সেই সকল সম্পর্কিত এই জীব পরিসংখ্যান বিদ্যায় আলোচনা করা হয় এবং কি তার গণনা করা হয়। এরপরে আসো পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যায় পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ পরজীবী বিদ্যা, তোমার দেহে বিভিন্ন পরজীবী আছে, অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী। যেমন বহিঃপরজীবী হিসেবে চুলে যে উকুন থাকে সেটা বহিঃপরজীবী। অন্তঃপরজীবী হিসেবে তোমার দেহের অভ্যন্তরে যে কৃমি আছে সেটা অন্তঃপরজীবী হিসেবে বাস করে এবং এরা তোমার দেহের ক্ষতি করে, তোমার দেহ থেকে পুষ্টি শোষণ করে, তোমার দেহ থেকে পুষ্টি নিয়ে তারা তাদের জীব কার্যাবলী চালিয়ে যায়। সেই পরজীবী সম্পর্কে পরজীবী বিদ্যায় আলোচনা করা হয়। এরপর আসো মৎস্য বিজ্ঞান। মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ মাছের উৎপাদন, মৎস্য সম্পর্কিত বিভিন্ন আলোচনাগুলো এই মৎস্য বিজ্ঞান বা ফিশারিসে আলোচনা করা হয়। কীট তথ্য, কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। এরপরে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুবীক্ষণিক, ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ যে সকল জীবকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, সে সকল জীবগুলোই হচ্ছে অণুজীব। আর এই অণুজীব সম্পর্কিত, অণুজীবের জীবন, অণুজীবের আচরণ, অণুজীব থেকে আমরা কি কি অপকারিতা পাই বা কি কি উপকারিতা পাই, সেই সকল সম্পর্কিত বিজ্ঞানটা অণুজীব বিজ্ঞানে আলোচনা করা হয়। এরপর আসো কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচারিস্ট, কৃষি বিষয়ক বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, মানবদেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞানটা জিন প্রযুক্তিতে আলোচনা করা হয়। এরপর প্রাণ রসায়ন, জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান, পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। বনবিজ্ঞান, বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। জীব প্রযুক্তি, মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান।
ফার্মেসি, ওষুধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান, বন্য প্রাণীবিদ্যা, বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান, বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ যে সকল তথ্য প্রযুক্তি বা কম্পিউটারের মাধ্যমে আলোচনা করে গবেষণার মাধ্যমে যে সকল নতুন নতুন তথ্যগুলো আবিষ্কার করা হয় তা সব কিছুই বায়ো ইনফরমেটিক্সে আলোচনা করা হয়। তাহলে আমরা এবার জীববিজ্ঞানের শাখাসমূহ ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং কি এই জীববিজ্ঞানের শাখাগুলো মনে রাখবে, তাদের ইংরেজি নাম সহ তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো তোমরা ভালো করে শিখবে, এটা তোমাদের এমসিকিউর জন্য খুবই উপকারী। এরপর আসি আমরা জীবের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসটা কি? মূলত জীবজগৎটা অনেক বৃহৎ, বিশাল। এই বিশাল জীবজগতে প্রায় 15 লক্ষাধিক প্রাণী আছে, 15 লক্ষাধিক প্রজাতির প্রাণী আছে। এতগুলো প্রজাতি সম্পর্কে সঠিকভাবে জানতে হলে, তাদের সঠিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে হলে আমাদের অনেক পরিশ্রম এবং অনেক সময়ের প্রয়োজন। কিন্তু সেই পরিশ্রমটাকে স্বল্প এবং সেই সময়টাকে স্বল্প করেছেন আমাদের বিভিন্ন জীববিজ্ঞানের জ্ঞানীগুলো। তারা জীববিজ্ঞান, সমগ্র জীববিজ্ঞানের মধ্যে অভ্যন্তরীণ প্রাণী এবং উদ্ভিদ সমূহকে কতগুলো শ্রেণী, ধাপে ধাপে কতগুলো শ্রেণীবিন্যাস করে। এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা পুরো সামগ্রিক প্রাণী জগৎটাকে, সামগ্রিক জীব জগৎটাকে সঠিকভাবে স্বল্প সময়ে স্বল্প পরিশ্রমে জানতে পারি। সেই মূলত ক্যারোলাস লিনিয়াস, আমরা যে ক্যারোলাস লিনিয়াস যে জীববিজ্ঞানের জনক, সেই ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে 20 শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ এই দুটি ভাগে শ্রেণীবিন্যাস করা হচ্ছে। কিন্তু বিজ্ঞানের বিভিন্ন কিছু আবিষ্কারের ফলে, প্রথমে তোমার কোষ আবিষ্কার করেন রবার্ট হুক, বিজ্ঞানী রবার্ট হুক 1831 সালে কোষ আবিষ্কার করেন। কোষ আবিষ্কার করার পরে কোষ আবিষ্কার করার পরে জীবজগৎটাকে প্রথমত দুটি কিংডমে ভাগ করা হয়, অর্থাৎ দুটি রাজ্যে ভাগ করা হয়। একটা হচ্ছে সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, আর একটা হচ্ছে সুপার কিংডম 2 ইউক্যারিওটা। প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিওটা মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ আদি নিউক্লিয়াস যুক্ত যে কোষগুলো তাদেরকে প্রোক্যারিওটিক জীব বলা হয়। আর ইউ মানে হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ যে সকল জীবের দেহে অবস্থিত তাদেরকে ইউক্যারিওটিক জীব বা তাদেরকে সুপার কিংডম 2 এ ভাগ করা হয়। এরপর আসি আমরা প্রোক্যারিওটার মধ্যে রাজ্য 1 মনেরা, আর ইউক্যারিওটার মধ্যে রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফাঞ্জাই, রাজ্য 4 প্ল্যান্টি এবং রাজ্য 5 অ্যানিমেলিয়া ভাগ করা হয়। আর এই শ্রেণীবিন্যাসটা করেন বিজ্ঞানী R.H. হুইটেকার 1969 সালে। তিনি এই জীববিজ্ঞানের 5 জগৎ প্রস্তাবনাটা উপস্থাপন করেন। আর এই রাজ্যগুলোর মধ্যে পৃথিবীর সকল প্রাণীকে, সকল উদ্ভিদকে অন্তর্ভুক্ত করা হয়। এই রাজ্যগুলোর অভ্যন্তরীণ বৈশিষ্ট্য দিয়ে সকল প্রাণী জগৎ সম্পর্কে সঠিকভাবে স্বল্প সময়ে জানতে পারি। আচ্ছা, এবং কি আমি এই রাজ্যগুলোর বৈশিষ্ট্য আলোচনা করতে আমাদের একটু সময় লাগবে, তাই আমরা এই রাজ্যগুলো সম্পর্কে আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।